নমস্কার। তো আজকে মানে যে গঙ্গা রিভার সিস্টেম আছে তার আজ আমরা ডান তীরের উপনদীগুলো পড়ব। আগের দিনে আমরা পড়েছিলাম গঙ্গা কিভাবে উৎপত্তি হয়েছে, পঞ্চপ্রয়াগ দিয়ে কি করে গঙ্গার উৎপত্তি স্তর উচ্চগতিটা পড়েছিলাম। আজকে গঙ্গা রিভার সিস্টেমে আমরা ডান তীরের উপনদীগুলো পড়ব। যারা আগের ভিডিওটা না দেখেছো তারা আগের ভিডিওটা একটু দেখতে হবে, তাহলে এটা ভালো বোঝা যাবে। আর সাউন্ডের প্রবলেম আছে, তো সেই জন্য সবাই একটু হেডফোনে শুনতে হবে ভিডিওটা। তো দেখছি আমি ডান তীরের উপনদীগুলা কিভাবে কোথায় কোনটা উৎপন্ন হয়েছে, যার ডান তীরের উপনদীগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ উপনদী, সেই উপনদীগুলা কোথায় সৃষ্টি হয়েছে, কোন কোন রাজ্য দিয়ে পাস হয়েছে, যাতে করে মানে কম্পিটিশন এক্সামিনেশনের জন্য এবং বিভিন্ন ক্লাসের যে স্টুডেন্টদের ভূগোল গঙ্গা নদী সম্বন্ধে যে প্রশ্ন পড়ে সেটা যাতে করে একদম সহজ হয়ে যায়। আমি আগেও বলেছি যে এইটা পড়ার জন্য ভারতের ম্যাপটা রাজ্য কেটে রাজ্যের মধ্যে একটা নিজেকে ছক বানাইতে হবে পড়ার সাথে সাথে, তবে আরো ক্লিয়ার নলেজ আসবে। রাজ্যগুলোর ভারতের রাজ্যগুলোর কনসেপশন চাই, নাহলে এটা বোঝা মুশকিল। আর মোটামুটি কিছু ভূপ্রকৃতিগত জ্ঞান থাকলেও ভালো। তো ভূপ্রকৃতির যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আমি পরের ভিডিওতে ভূপ্রকৃতি সম্বন্ধে নলেজ দিব। তার আগে জাস্ট ডান তীরের উপনদীগুলো শুধু গঙ্গার পড়ব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সিরিয়াস যদি কেউ দেখে তো আশা করি ডান তীরের উপনদীগুলো প্রত্যেকটা ক্লিয়ার এবং স্বচ্ছ ধারণা তৈরি হবে। ঠিক আছে, তো গঙ্গার ডান তীরের যে উপনদীগুলো আছে আমরা দেখেছি গঙ্গোত্রীর মধ্যে উৎপন্ন হয়েছিল। আগের দিনে বলেছি গঙ্গোত্রী শুধু না, সৎপন থেকে অলকানন্দা, ঠিক মন্দাকিনী, তারপর 5টা প্রয়োগ করে অবশেষে দেবপ্রয়াগে গঙ্গা নাম হয়েছে। সেটা আমি আগের ভিডিওতে বুঝেছি। দেবপ্রয়াগের পরে এটা উত্তরাখণ্ড রাজ্য, তারপর উত্তরপ্রদেশে গঙ্গা সমভূমিতে প্রবেশ করেছে হরিদ্বার পার করে। উত্তরপ্রদেশে বিভিন্ন ফতেপুর, কানপুর, আজকে আগের যেটা এলাহাবাদ সেটা এখন নতুন হয়েছে প্রয়াগরাজ, ফির বারাণসী, তারপর বিহারের বিভিন্ন জায়গায় যেমন হাজিপুর, তারপর দানাপুর, সোনপুর, পাটনা, কাটিহার ইত্যাদি নিয়ে পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডে ঢুকেছে কিছু না, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা দুলিয়ানের কাছে দুটো শাখায় ভাগ হয়ে ভাগীরথী হুগলি নাম নিয়ে একটা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আর একটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। তো বাংলাদেশেরও একটা জায়গা খুব সিরিয়াস আছে এখানে, সাহেবগঞ্জ, ওইটা আমাদের দরকার হবে উপনদী পড়ার সময়। তো এইটা হচ্ছে গঙ্গা, এখন প্রয়াগরাজ। এটা 3টা নদী মিশেছে একসঙ্গে, যমুনা, গঙ্গা, সরস্বতী বলে পুরানো যুগের মাইথোলজি ছিল। এখন সরস্বতী নদীটা দেখা যায় না, ওটা এখন বলা হয় অন্তঃসলীয় নদী, অর্থাৎ মাটির তলে তলে এসছে। মোট কথা যমুনা, গঙ্গা এবং সরস্বতীর মিলনস্থল। এই আগের নাম এলাহাবাদ, এখন প্রয়াগরাজ, ত্রিবেণী সঙ্গম বলা হয়। এটা একটা ভারতের মানে খুব প্রসিদ্ধ ধর্মীয় স্থান বারাণসী, এই এলাহাবাদ, ঠিক আছে না, এখন প্রয়াগরাজ। তো গঙ্গার ডান তীরের যে উপনদীগুলো সেগুলো আমরা আগে সিরিয়াস করবি। সিরিয়াস ডান তীরের উপনদী বলতে আমরা বুঝি যমুনা, সোন, এই দুটি প্রধান, যমুনা, সোন। এছাড়াও আরো তামস বলে একটা নদী আছে, পুনপুন বলে একটা নদী আছে। আর যদি আমি এইদিকে যাই ভাগীরথী হুগলি, সেটা তো ভাগীরথী হুগলি গঙ্গার এক্সটেনশন, সেখান থেকে দামোদর, অজয়, মৌরাক্ষী, পশ্চিমবঙ্গের নদ নদীর সময় ওইটা আমরা পড়বো। দামোদর, অজয়, মৌরাক্ষী এগুলা পশ্চিমবঙ্গের নদ নদীতে পড়ে নেব। তো এখন আমরা এই গঙ্গার ডান তীরের উপনদী বলতে যমুনা, সোন, একটু তামসটা টাচ করবো। মোট কথা যমুনা, সোন ডান তীরের দুটি প্রধান উপনদী। তামস নদীটা একটু ঐতিহাসিক প্রেক্ষাপট আছে তাই একটু উল্লেখ করা উচিত, নাহলে তামসটা কোনো খুব বড় নদী না। তো এখন আমরা যমুনা নদীটা, যমুনা একটা রিভার সিস্টেম, সেটা মূলত উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, ইউপি দিয়ে পড়েছে কোথায়, প্রয়াগরাজ মানে এলাহাবাদ। তো তার রিভার সিস্টেমের যে জল সেটা আবার দুটো রাজ্য থেকে আসে, সেটা রাজস্থান থেকেও আসে প্লাস মধ্যপ্রদেশ থেকেও আসে। তাহলে যমুনা রিভার সিস্টেম যদি আমরা যমুনা রিভার সিস্টেম পড়ি আলাদা করে, তাহলে ওইটা 7টা রাজ্যের জল যায়, কিন্তু মূল নদীটা যায় 5টা রাজ্যকে টাচ করে। কি উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, লাল, এইটা আমি লাল স্পট করছি, ওইটা দিল্লি, ফির উত্তরপ্রদেশ, তার মানে উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ। মূল নদীটা 4টা রাজ্য দিয়ে যায়, আর 2টা রাজ্যের থেকে জল যায়, একটা রাজস্থান আর একটা
রাজস্থান আর একটা মধ্যপ্রদেশ, আর একটা থেকে জল আসে হিমাচল প্রদেশ থেকেও কিছু জল যমুনাতে আসে, ফলে 7টা রাজ্যের জল আসে। মোট রিভার সিস্টেমটা 7টা রাজ্যের মধ্যে মানে আসে, আর মূল যমুনা নদীটা 4টে রাজ্যে ক্রস করে গেছে। কি কি আবার বলছি, উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, প্রয়াগরাজে পড়েছে, নদীটা প্রয়াগরাজে পড়েছে। তো এখন প্রয়াগরাজ কেন 3টা নদীর সংমিশ্রণ, যমুনা গঙ্গা আসছিল, আর সরস্বতী মানে আগে সরস্বতী নদী ছিল, এখন সরস্বতী নদীর ঐতিহ্য নেই, অনেকে মনে করে এটা অন্তঃসলীলা নদী, অর্থাৎ ত্রিবেণী সঙ্গম এটা প্রয়াগরাজ। তো যমুনা সৃষ্টি হয়েছে যমুনোত্রী হিমবাহ থেকে, এটাও হিমাদ্রি হিমালয়ের উত্তরাখণ্ডের অংশ, যমুনোত্রী হিমবাহ, সেখান থেকে যমুনা সৃষ্টি হয়েছে। সৃষ্টি হয়ে মোটামুটি একটু পশ্চিম দক্ষিণে প্রবাহিত হয়ে হরিয়ানা আর এমপি বর্ডার দিয়ে এসছে, এটা হরিয়ানা আর এমপি বর্ডার এই নদীটাই যমুনাটাই। ফির এটা দিল্লি, তারপর মথুরা, আগ্রা, প্রয়াগরাজ এইসব জায়গাতে গিয়েছে। মথুরা, এই মথুরা, তারপরে আগ্রা, তারপরে এখানে একটা জায়গা আছে, সরি প্রয়াগরাজ হবে না, এইটা ইটাহার আর এটা একটা জায়গা আছে বান্দা বলে, এই জায়গাটা কিন্তু দুটো সিরিয়াস, ইটাহার আর বান্দা মনে রাখতে হবে, ইটাহার বান্দা। তাহলে আমি বলছি দিল্লি, মথুরা, আগ্রা, ইটাহার, বান্দা, এই মথুরা, আগ্রা, ইটাহার, বান্দা সব ইউপির মধ্যে পড়ছে। আর দিল্লি টাউনটা তো আমরা জানি আমাদের রাজধানী, এটা হরিয়ানার সাথে এটা হরিয়ানায় এবং উত্তরপ্রদেশের বর্ডারের মধ্যে পড়ছে। তো এই টাউনগুলো পাস দিয়ে মোটামুটি 1350 কিলোমিটার দৈর্ঘ্য যমুনা, প্রায় দৈর্ঘ্যটা কোনো জায়গা আছে না, 1350 কিলোমিটার দৈর্ঘ্য। গঙ্গার সব থেকে দীর্ঘতম উপনদী যমুনা, বৃহত্তম নদী, দীর্ঘতম। আর ডান তীরের উপনদীগুলোর মধ্যে তো বৃহত্তম বটে, এমনিতে গঙ্গার সব থেকে দীর্ঘতম উপনদী যমুনা, সৃষ্টি হয়েছে যমুনোত্রী হিমবাহ থেকে উত্তরাখণ্ডে। ফির ওইখানে একটা উপনদী আর লক্ষ্য করা যায় যেটার নাম টোন্স, সেই নদীটা প্রচুর জল নিয়ে আসে, যমুনোত্রী থেকে যমুনা যত জল না নিয়ে আসে তার থেকেও বেশি জল নিয়ে আসে টোন্স। এটা শোনা যায় যে যমুনোত্রী থেকে যমুনা যত জল না নিয়ে আসে তার থেকেও বেশি জল নিয়ে আসে টোন্স নদীটা তার থেকেও বেশি জল নিয়ে আসে, কিন্তু যমুনার উপনদী, যমুনার অনেকে এটাকে বৃহত্তম উপনদী বলে, টোন্সকে জলপ্রবাহের দিক থেকে বৃহত্তম উপনদী যমুনার টোন্স, যেটা হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে এসে এটা উত্তরাখণ্ডেই যমুনার সাথে মিশে গেছে। বাস, তারপর হরিয়ানা ইউপির বর্ডার দিয়ে নদীটা চলছে যমুনা, দিল্লির তীরে এবং যমুনা আমরা জানি খুব ইম্পর্টেন্ট, যমুনার তীরে দিল্লি। তারপর যমুনা নদীটা ইউপিতে ঢুকেছে, মথুরা একটা প্রসিদ্ধ টাউন, ফির আগ্রা প্রসিদ্ধ টাউন, ঐতিহাসিক টাউন, তারপর আমি দুটা টাউন বললাম এখন, ইটাহার আর বান্দা হয়ে যাই করে ইউপি প্রয়াগরাজে পড়েছে। এই গেল যমুনার 1350 কিলোমিটার দৈর্ঘ্যের মূল নদীটার প্রবাহ পথ। উপরে একটা উপনদী আমি যোগ করেছি, সেটার নাম টোন্স বা তোন্স, সেই নদীটা জলপ্রবাহের দিক থেকে বৃহত্তম। যমুনা হিমবাহ থেকে যমুনা যত জল না নিয়ে আসে, বান্দারকুচ বলে একটা হিমবাহ আছে, ওই এলাকা থেকে সৃষ্টি হয় যমুনাটা, আর টোন্সও ওই এলাকা থেকে সৃষ্টি হয়, কিন্তু টোন্স অনেক বেশি জল নিয়ে আসে। ফির যমুনার একটি স্বনামধন্য, ভারতের একটা স্বনামধন্য নদী যেটা হচ্ছে চম্বল। এই চম্বল নদীটা 3টা রাজ্য দিয়ে পাস হয়। চম্বল রিভার সিস্টেম যদি আমরা পড়ি তাহলে এইখানটাতে আমরা জানি, এইখানটাতে একটা আরাবল্লী, এইখানটাতে একটা বিন্ধ্য পর্বত আছে, মধ্যপ্রদেশের এইখানটাতে বিন্ধ্য পর্বত তো জল বিভাগের কাজ করে, আগের ভিডিওতে আমি বলেছি। তো এই বিন্ধ্য পর্বতের আরো বিভিন্ন এক্সটেনশন আছে। তো বিন্ধ্য পর্বত থেকে একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে চম্বল নদীটা, সেইটা প্রথমে একটু উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে রাজস্থানে ঢুকেছে, ফির রাজস্থান দিয়ে নদীটা আবার এমপিতে ঢুকেছে, এমপিতে ঢুকে ইউপি হয়ে ওই ইটাহার যে জায়গাটা আছে সেই জায়গাটা পড়েছে, ইটাহার যে জায়গাটা আছে উত্তরপ্রদেশে সেই জায়গাটা পড়েছে নদীটা। তাহলে কটা রাজ্য দিয়ে গেছে? মধ্যপ্রদেশ, রাজস্থান, ফির আবার মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মোট 3টে রাজ্য দিয়ে গেছে। আর এই চম্বল যে নদীটা আছে, সেই চম্বল নদীটা তো বিখ্যাত নদী, চম্বলের ডাকাত আমরা শুনেছি। চম্বল নদীর নিচের দিকে যত যায় তত খাত, এমন খাত সৃষ্টি করেছে, দস্যু ডাকাত, দুর্গম এলাকাটা খুব দুর্গম, এটাকে বধভূমি বলে। আমরা যখন মধ্য ভারতের ভূপ্রকৃতি করবো তখন এটাকে করবো যে এটাকে বধভূমি বলে। আমরা পাণ্ডব গোয়েন্দা যে গল্প আছে সেই গল্পতেও এই জায়গার আমরা বিভিন্ন অ্যাডভেঞ্চার গল্প পড়ি, পাণ্ডব গোয়েন্দা পড়া দরকার, তাহলে ভৌগোলিক জ্ঞান অনেক আছে। ঠিক এইখান থেকে এই যেটা চম্বল নদী তার আরো 3টা উপনদী আছে, ডান তীরের 3টা, বাম তীরের 1টি। বাম তীর মানে আরাবল্লী পর্বত, এই রাজস্থান, তাহলে এখানে আরাবল্লী পর্বত আছে,
এই আরাবল্লী পর্বত থেকে একটা নদী আছে যেটার নাম বানস, বানাস, সেই নদীটা এখানে পড়েছে। তাহলে এই নদীটার নাম হচ্ছে বানাস। এই নদীটা পড়েছে বাম দিক থেকে চম্বলে। এই দিক থেকে পরপর তিনটা নদী আছে, মনে রাখতে হবে সিরিয়াল। একটা হচ্ছে শিপ্রা, একটা হচ্ছে কালিসিন্ধ, একটা হচ্ছে পার্বতী। কি বললাম? শিপ্রা, কালিসিন্ধ, পার্বতী, পরপর তিনটা নদী ডান দিক থেকে যায়। শিপ্রা তীরে উজ্জয়িনী বলে একটা জায়গা আছে, শিপ্রা নদীর তীরে এখানে কুম্ভ মেলা হয়, মনে রাখতে হবে। উজ্জয়িনী এমপিতে পড়ছে, সেইটা উজ্জয়িনীতে মাঝে মাঝে কুম্ভ মেলা হয়। একটা কুম্ভ মেলা এখানে হয় এই শিপ্রা নদীর তীরে, এটা একটা সুনামধন্য। তারপর কালিসিন্ধ, কালিসিন্ধ, তারপর পার্বতী, এই তিনটা চম্বলের ডান দিকের উপনদী। এই উপনদীগুলো প্রত্যেকটা এখানে মালব মালভূমি আছে, মানে বিন্ধ্য পর্বতের নিচে মালব মালভূমি উৎপন্ন হয়েছে প্রত্যেকটা। ঠিক এই ক্ষেত্রে বড় বড় চম্বল নদীর উপর প্রজেক্ট নেওয়া হয়েছে। গান্ধী সাগর প্রজেক্ট 1960 সালে, চম্বল রাজস্থানের সেচের জন্য। চম্বল রাজস্থানের এলাকায় বৃষ্টি খুব কম হয়, তিনটা বড় বড় ড্যাম করা আছে এখানে। একটা হচ্ছে গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম রাজস্থানের ঐতিহাসিক নাম। তারপরে এখন জওহর ড্যাম করা আছে, আর একটা কোটাস ব্যারেজ করা আছে। পরপর চম্বল নদীর উপর প্রচন্ড প্রজেক্ট নিয়ে আছে 1960 সাল থেকে, 4-5টা ভালো ভালো প্রজেক্ট, সেটা আমি পরের ক্লাসে আসবো। চম্বল নদীর উপর এখন মোটামুটি জানা গান্ধী সাগর প্রজেক্ট নাম করা, রাজস্থান মধ্যপ্রদেশের সেচ কারখানা এখানে, ফির রানা প্রতাপ সাগর প্রজেক্ট, ফির এখানে আছে জওহর প্রজেক্ট। 1960-62 এই সময়গুলোয় এটা তৈরি হয়েছে। তারপর নদীটা মধ্যপ্রদেশে যাই পরে দুটা নদী পড়লাম, তো তিনটা ডান দিকে তিনটা নদী কি বললাম মনে একটু চম্বলে, শিপ্রা, কালিসিন্ধ, পার্বতী, আর এদিকে এসেছে বানস, রাজস্থান দিক থেকে আরাবল্লী পর্বত দিক থেকে। ফির নদীটা যাই পরে কোথায় পড়েছে, ফির এটা যদি আমার নদীটা হয় চম্বল, সেটা যমুনাতে গিয়ে পড়েছে ইটাহারে। তাহলে যমুনার আরেকটি উপনদী আমি বাম দিকে পাইলাম চম্বল। সেই চম্বল রিভার সিস্টেমটা আমরা বুঝে নিলাম যে চম্বল রিভার কোন কোন নদী যায়। একটা সুনামধন্য, সবাই চম্বল রিভারের নামটা শুনে দিল। এছাড়াও এখানে আরেকটা নদী আছে চম্বল বাদ দিয়ে, সিন্ধ, কালিসিন্ধ না, এটা সিন্ধ, এটা যমুনার নিজস্ব নদী, যেটা মোটামুটি ওই ইটাহার জায়গা দিয়ে পড়েছে এবং এটা মালব মালভূমি থেকে সৃষ্টি হয়েছে। একটা নদী আছে সিন্ধ, সেটা ইটাহার নদী দিয়ে পড়েছে, এটা একটা সিন্ধ। তাহলে আমরা পেলাম ওইখানে একটা উপনদী পেয়েছি প্রথমেই টোন্স, যমুনা, ফির চম্বল, তারপর সিন্ধ। এইবার আমরা পড়ছি বেতোয়া। বেতোয়াটাও বিন্ধ্য পর্বত থেকে উৎপন্ন হয়েছে, বিন্ধ্য পর্বত রেঞ্জ থেকে। মোটামুটি ইটাহার আর বান্দা যে জায়গাটা আছে তার মাঝে মাঝে পড়েছে এই জায়গাটা। এটা কিছুটা ইউপি দিয়েও গেছে, কিছুটা ইউপি দিয়েও গেছে, তারপর ওইখানে পড়েছে। আর বিন্ধ্য পর্বতের একটা এক্সটেনশন আছে এখানে, যেটা কাইমুর পর্বত। বিন্ধ্য পর্বতের একটা এক্সটেনশন আছে এখানে কাইমুর পর্বত। সেই কাইমুর পর্বত থেকে একটা নদী সৃষ্টি হয়েছে যেটার নাম কেন। সেই কেন নদীটা আবার যাই করে বান্দাতে পড়েছে। তো এই কেন আর বেতোয়া এই নদীটার মাঝের জায়গাটা হচ্ছে বুন্দেলখণ্ড। এখানে জলতল খুব কম পড়ে, কিছু কিছু এমপিরও ইউপিরও জায়গা আছে এবং কিছু কিছু মধ্যপ্রদেশের জায়গা আছে। যখন ইউপির মায়াবতী মুখ্যমন্ত্রী ছিলেন আর এখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ওখানে একটা প্রজেক্ট করা হয়েছিল যে কেন নদীটার সঙ্গে বেতোয়া নদীটা জড়িয়ে দেওয়া হবে। এখন কেন নদীটার সঙ্গে বেতোয়া নদীটা এই 2013-14 সালে এই প্রজেক্টটা কমপ্লিট হয়েছে এবং ওই বুন্দেলখণ্ডের যে প্রচন্ড জলাকষ্ট ছিল জায়গাটা চাষবাসের অনুপযুক্ত, সেই জায়গাটা এখন চাষবাস করা হচ্ছে। ফলে এইটা ভারতের মানে একটা অন্তর্নিহিত রিভার প্রজেক্ট জয়েন করা হয়েছে, কেনের সাথে বেতোয়াকে জয়েন করে দিয়েছে। উত্তরপ্রদেশ দিয়েও গিয়েছে কিছুটা, এই ম্যাপটা ঠিকভাবে রাখা নাই, এই দিকটা একটা হতে হবে। ঠিক আছে, মোট কথা যমুনার আমরা তাহলে উপনদী পড়লাম 5টা। উপরে পড়েছি টোন্স, এখানে চম্বল, তারপর সিন্ধ, চম্বলের পর পড়লাম সিন্ধ, সিন্ধের পর বেতোয়া, বেতোয়ার পর কেন। বাস এই গেল যমুনার উপনদী। কেন পড়েছে কোথায়? কেন পড়েছে বান্দাতে, আর এইগুলা এই দুটা পড়েছে ইতিহাস, আর বেতোয়াটা পড়েছে ইতিহাস আর বাংলার মাঝে। তো এই গেল মোটামুটি যমুনা রিভার সিস্টেম এবং যমুনার যে আমরা যমুনা নদীর যেটা ডান তীরের উপনদী সেটা বলে, আবার যমুনা নিজেই তো গঙ্গার উপনদী। ফলে এই চম্বল, বেতোয়া, সিন্ধ, কেন এগুলা গঙ্গার নাতি টাইপের, কারণ উপনদীর উপনদী। ঠিক, তো এবার এইখানটাতে আরেকটা কাইমুর পর্বতের এইখান থেকে একটা নদী সৃষ্টি হচ্ছে যেটা তামস, যেটা রামায়ণে পাওয়া যায়। ওই লবকুশ যখন ছিল বাল্মীকি মুনি নদী এখান থেকে লিখেছে, তো এটা একটা উপনদী বটে, সেটার নাম তামস। সেটা গঙ্গার উপনদী মোটামুটি। তো সেইটা মোটামুটি ওই যে বারাণসী আছে তার একটু আগে পড়ে, বারাণসী জায়গাটা আছে তার একটু আগে পড়েছে তামস বলে একটা নদী আছে, এটা ছোট নদী। আর তারপর এইখান থেকে এই বিন্ধ্য পর্বতের একটা এক্সটেনশন আছে, এই জায়গাটাকে বলা হয় অমরকণ্টক।
এই জায়গাটা হচ্ছে মৈকাল পর্বত। মৈকাল পর্বতের একটা জায়গা আছে অমরকণ্টক বলে, যেখান থেকে নর্মদা নদী সৃষ্টি হয়েছে, ঠিক ঠিক সেইখান থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, এটা সোন। এটা একটা ভালো নদী, 4টে রাজ্যেরই পাশায়। তো সোন যে নদীটা আছে, সেই নদীটা মধ্যপ্রদেশের অমরকণ্টক সিংহ থেকে উৎপন্ন হয়েছে, যেটা বিন্ধ্য পর্বতের একটা জায়গার নাম আছে মৈকাল পর্বত। সে গল্পকে বোঝানো যাবে। মৈকাল পর্বতের একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে অমরকণ্টক থেকে। অমরকণ্টক থেকে আবার নর্মদাও সৃষ্টি হয়েছে, সেটা নর্মদা থেকে আসবে পশ্চিম দিকে, এর চলে যাবে উত্তর দিকে। তো সোন নদী উত্তরপ্রদেশ হয়ে কাইমুর পর্বতের সমান্তরাল ভাবে যাই পড়ে মোটামুটি এই নদীটা সোন নদীটা মোটামুটি এখান থেকে যাই পড়ে, এই নদীটা সোন নদীটা এখান থেকে যেতে 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 আস্তে আস্তে ইউপি হয়ে একটু একটু ঝাড়খণ্ডে প্রবেশ করে, ফির ঝাড়খণ্ড প্রবেশ করার পর বিহারের পাটনায় গিয়ে পড়ে। মোট কথা 4টা, ইউপি, মধ্যপ্রদেশ, ইউপি, ঝাড়খণ্ড, বিহার। আর এর কিছু জল মানে ছত্তিশগড় থেকে আসে। যদি বলে সোন নদীর জল ছত্তিশগড় থেকে আসে, কিন্তু নদীটা মূল নদীটা ছত্তিশগড়ে প্রবেশ করে না। 4টা রাজ্যে যায় সোন নদী। কি কি? মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে সৃষ্টি হয়েছে মৈকাল পর্বত, যেটা বিন্ধ্য পর্বতেরই অংশ। মৈকাল পর্বতের থেকে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে ইউপি কাইমুর পর্বতের সমান্তরাল দিয়ে যায়, ইউপি থেকে একটু ঝাড়খণ্ড, ইউপি ঢুকেছে, ফির ইউপি থেকে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড থেকে বিহারের পাটনাতে পড়েছে। বিহারের পাটনার যে টাউন, সেখানে পড়েছে এই সোন নদীটা। সোন নদীর আমরা দুটো উপনদী পড়বো, যেটা একটা উপনদী হচ্ছে সোন নদীর একটা উপনদী, একটা উত্তর কোয়েল, যেটা ইউপি থেকে যাই বলে মোটামুটি ঝাড়খণ্ডের এলাকায় পড়েছে। আর একটা এখানে রিহাং বলে নদী আছে, যেটা ইউপি এলাকায় পড়েছে। এটাও কাইমুর পর্বত থেকে উৎপন্ন হয়েছে, রিহাং। এই দুটো রিহাং জলবিদ্যুৎ প্রকল্প আছে একটা উত্তরপ্রদেশের নাম করা। তো এটা দুটো উপনদী করলাম আমরা, একটা উত্তর কোয়েল আর একটি রিহাং। সোন নদীর দুটো উপনদী রিহাং জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত, ইম্পর্টেন্ট, সেটা উত্তরপ্রদেশ। অবশ্যই রিহাং নদীর উপরেই, কিন্তু অনেকেই সোন নদীর উপর লিখলেও চলে। সোন নদীরই তো উপনদী বটে রিহাং। তাহলে সোন নদী 4টে রাজ্যে দিকেছে, আর কিছু কিছু ছত্তিশগড় থেকে কিছু ছোটখাটো নদী জল সোন নদীতে পড়ে। মোটকথা সোন নদীর তাহলে জলপ্রবাহ যদি বলে সোন রিভার সিস্টেম, তাহলে 1 2 3 4 5টা দিচ্ছে। কিন্তু সোন নদী যদি উপত্যকাটার গতিপথ মূল নদীটা, তাহলে আমরা আজ দেখতে পাবো 4টা নদী গেছে। আর এখানে ছোটনাগপুর মালভূমি থেকেও একটা নদী পুনপুন বলে নদী, যেটা সিরিয়াস কিছু নয়, সেই নদীটাও এদিক দিকে যাই করে গঙ্গাতে পড়েছে। এটাও গঙ্গার ডান দিকের উপনদী। তাছাড়া গঙ্গা যখন ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গে পৌঁছে, পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলির এক্সটেনশনে অনেক নদী পড়বো, যে নদীটা আমরা এখানে ডান দিকের উপনদী হিসেবে পড়বো গঙ্গা, যেহেতু ভাগীরথী হুগলি ভাগ হয়ে শাখা নদী, ফলে ওইটা আমরা পশ্চিমবঙ্গের নদীর সঙ্গে ওই দামোদর অজয় ওগুলা জেনে নেবো, কোথায় উৎপন্ন হয়েছে, কোথায় শেষ হয়েছে। মোট কথা আমরা যদি আরেকবার রিভাইজ দিই, তাহলে দেখবো যে আজকে আমরা গঙ্গার ডান তীরের উপনদী পড়লাম। ডান তীরের উপনদীর মূল্যে নাম করা উপনদী যমুনা, কিন্তু এটা গঙ্গার দীর্ঘতম উপনদী, কিন্তু বৃহত্তম উপনদী নয়। বৃহত্তম উপনদী বাম তীরে আছে গঙ্গা। ডান তীরের উপনদীর মধ্যে আমরা এদিকে পড়েছি যমুনা, একটা তামস, আর একটা সোন। সিরিয়াস একটা কোন কোনগুলির নাম নদী উল্লেখ করলাম, মোট 4টে নদী। কিন্তু যমুনা নদীর আবার উপনদীগুলো আমাকে সিরিয়াস করতে হবে। যমুনা নদীর একটা উপনদী কি কি আছে? হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের রাজ্যে আছে টনস, যেটা জলপ্রপাতের দিক থেকে বৃহত্তম। আবার এইখানে একটা খুব নাম করা নদী আছে, ইন্ডিয়ার একটা নাম করা নদী, সবাই জানে, চম্বল। চম্বল নদীটা সৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে ইউপি হয়ে ইটাহারে পড়েছে। আর একটা তারপরে নদী আছে সিন্ধ, শুধু সিন্ধ, সেই নদীটাও ওই মালব মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। এখানে মালব মালভূমি আছে, এই ভূপৃষ্ঠে পড়লে ভালো নলেজ আছে। সিন্ধ, সেই নদীটাও পড়েছে ইটাহারে। ফির বেতোয়া বলে একটা নদী আছে, আমরা জানি চম্বল সিন্ধ বেতোয়া কেন, চম্বল সিন্ধ বেতোয়া কেন, এভাবে পড়ে যাবে, সূত্র দিতে হবে। এইটা যমুনার উপনদী। এইখানে আর একটা উপরে নদী আছে টনস। যমুনার মোট 5টা উপনদী পড়তে হবে, টনস, চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন, এভাবে পড়লে রিভাইজ দিয়ে দিয়ে পড়লে হয়ে যাবে। আর কেনটা কাইমুর পর্বত থেকে উৎপন্ন হয়েছে, পড়েছে কোথায়? বান্দাতে। আর বান্দা আর ইটাহারের মাঝে পড়েছে বেতোয়া। বেতোয়া কেনকে জয়েন করা আছে একটা বিরাট রিভার প্রজেক্ট দিয়ে বর্তমানে, যেটা বুন্দেলখণ্ডের অনাবাদী জমিগুলোকে চাষ করা হয়েছে। আর এইখানে চম্বল নদীর উপর অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে বললাম, যেমন গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, জহর ড্যাম, কোটা ড্যাম, এইসব করা হয়েছে। আর তাছাড়া একটা সোন নদী, খুব সিরিয়াস নদী আছে। সোন নদীর দুটো অপনদী পড়েছি আমরা, রিহাং আর উত্তর কোয়েল। এইভাবে মোটামুটি রিভাইজ দিয়ে ম্যাপের উপর বসাই গঙ্গার ডান তীরের উপনদীগুলো মোটামুটি ক্লিয়ার, একটা স্বচ্ছ ধারণা সবাই চলে আসবে আশা করি। থ্যাংক ইউ।
কত হয়েছে?